দশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করব। হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় একাধিক বহু নির্বাচনী বা এমসিকিউ কোশ্চেন আসে এবং সৃজনশীল কোশ্চেনে খ বিভাগে অঙ্ক আসে। সুতরাং অবশ্যই তোমরা হিসাব সমীকরণ ভালোভাবে অনুশীলন করবে, যেন পরীক্ষায় শুদ্ধভাবে অঙ্কগুলো অ্যান্সার করতে পারো। আর তার জন্য আমি তোমাদেরকে আরো সহজ কিছু কৌশল নিয়ে আলোচনা করব, যেন তোমরা খুব সহজে বাসায় হিসাব সমীকরণের প্রভাব সংক্রান্ত অঙ্কগুলো অনুশীলন করতে পারো। শুরুতে আমরা হিসাব সমীকরণের উপাদান এবং কোন ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন যে সমস্ত লেনদেনগুলো সংগঠিত হয়, ওই সংগঠিত লেনদেনগুলোর ফলে আমাদের হিসাব সমীকরণের উপাদানে যে সমস্ত প্রভাব বা পরিবর্তন হয়, সে প্রভাব বা পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব। ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের আধুনিক পদ্ধতি হলো সমীকরণ পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী একটি প্রতিষ্ঠানের অন্তর্দায় ও বহির্দায়ের মোট সমষ্টি মোট সম্পত্তির সমান হবে, আর এই সত্যকে যখন গাণিতিক সূত্র দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে। হিসাব সমীকরণটি আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারি, যেমন এ ইজ ইকুয়াল টু ই। এখানে এ হচ্ছে টোটাল অ্যাসেটস বা মোট সম্পদ, ই হচ্ছে টোটাল ইকুইটি বা মোট স্বত্বাধিকার, অথবা এ ইজ ইকুয়াল টু এল প্লাস পি। এখানে এল হচ্ছে আউটসাইডার লায়াবিলিটি বা মোট বহির্দায়, পি হচ্ছে প্রপাইটরশিপ বা মালিকানা সত্ত্ব, অথবা এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই। এখানে ই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। আমরা মালিকানা সত্ত্ব বিশ্লেষণ করে হিসাব সমীকরণের বর্ধিত রূপটি এভাবে বিশ্লেষণ করতে পারি: a is equal to l plus e plus i or r minus e minus d। এখানে c হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, ই হচ্ছে এক্সপেন্স বা খরচ, আই হচ্ছে ইনকাম, আর হচ্ছে রেভিনিউ বা আয়, ডি হচ্ছে ড্রয়িং। তো সমীকরণটি বিশ্লেষণ করলে আমরা যে সমস্ত বহু নির্বাচনী কোশ্চেন গুলো এদিক থেকে পেয়ে থাকি, যেমন শুরুতে পরীক্ষায় আসতে পারে হিসাব সমীকরণের রূপটি লিখো, বা নিচের কোনটি হিসাব সমীকরণের রূপ। আসতে পারে আমাদের উই এর উপাদানগুলো বিশ্লেষণ করো, বা উই বা মালিকানা সত্ত্বের উপাদান কয়টি। আমার পরীক্ষায় আসতে পারে সম্প্রসারিত হিসাব সমীকরণের উপাদান কয়টি। আবার আসতে পারে শুধুমাত্র হিসাব সমীকরণের উপাদান কয়টি। হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে তিনটি: এ বা অ্যাসেটস, এল বা লায়াবিলিটিস, উই বা ওনার্স ইকুইটিস। উই বা মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে চারটি: সি বা ক্যাপিটাল, আই বা ইনকাম, ই বা এক্সপেন্স, ডি বা ড্রয়িং। সম্প্রসারিত হিসাব সমীকরণের উপাদান হচ্ছে এ অ্যাসেটস, এল লায়াবিলিটি, সি ক্যাপিটাল, আই ইনকাম, ই এক্সপেন্স, ডি ড্রয়িং। আমরা ড্রয়িং কে কখনো কখনো উইথড্র বলে বিবেচনা করতে পারি, কখনো কখনো আমরা মাইনাস ডি এর পরিবর্তে মাইনাস ডব্লিউ লিখতে পারি। উপরের সমীকরণ হতে প্রতীয়মান হয় যে কোন প্রতিষ্ঠানের মোট সম্পত্তি সর্বদা মোট ব্যয়ের সমান হবে। প্রতিষ্ঠানে যে সমস্ত লেনদেন দৈনিক সংগঠিত হয়, ওই সংগঠিত লেনদেনের ফলে হিসাব সমীকরণের উপাদানের যে প্রভাব বা পরিবর্তন ঘটে, আমরা এখন সে প্রভাব বা পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব। মূলত এই প্রভাব বা পরিবর্তনগুলো জাবেদার মাধ্যমে সমাধান করলে আমাদের একটু সময় সাপেক্ষ, আবার জাবেদা ভুল করলে পরিবর্তনের প্রভাবগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেহেতু আমরা জাবেদার মাধ্যমে সমাধান না করে বাস্তব দিক বিবেচনা করে
সহজেই সমাধান করার চেষ্টা করব। অর্থাৎ কোন একটা প্রতিষ্ঠানে বাস্তবে যে সমস্ত প্রভাবগুলো পড়ে ওই প্রভাব বিবেচনা করে আমরা প্রত্যেকটা লেনদেনের সমীকরণের উপাদানের প্রভাবগুলো নির্ণয় করব। আর এর জন্য শুরুতে আমরা কিছু লেনদেনের একটা তালিকা তৈরি করেছি এবং এই তালিকা ধরে এখন আমরা বাস্তবের সাথে মিল রেখে তোমাদের সহজভাবে বোঝার জন্য আমরা আলোচনা শুরু করব। শুরুতেই মালিক কর্তৃক নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে বাস্তবে আমার প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাবে এবং মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং অঙ্ক করার ক্ষেত্রে আমরা নগদ প্লাস করব এবং মূলধন প্লাস করব। মালিক কর্তৃক পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলে কোন একটা প্রতিষ্ঠানের মজুত পণ্য বৃদ্ধি পায় এবং মূলধন বৃদ্ধি পায়। অর্থাৎ মজুত পণ্য প্লাস মূলধন প্লাস। এক্ষেত্রে মূলধন বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যেহেতু পণ্যটা মালিক কর্তৃক সরবরাহ করা হয়েছে, প্রতিষ্ঠানের মালিক যা সরবরাহ করে তাকে আমরা মূলধন হিসেবে গণ্য করি। নগদে সেবা প্রদান করার অর্থ হচ্ছে আমাদের আয়ের পরিমাণ বৃদ্ধি পায়, আবার নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে নগদ প্লাস হবে এবং যেহেতু আয়ের ফলে আমাদের মূলধন প্লাস হবে। আমরা হিসাব সমীকরণের উপাদানগুলো বিশ্লেষণ করার ক্ষেত্রে দেখেছিলাম ওই উপাদান বিশ্লেষণ করার ক্ষেত্রে মূলধনের সাথে সকল প্রকার আয় যোগ করেছি এবং ব্যয় বাদ দিয়েছি। দুই ধরনের ব্যয় পেয়েছিলাম, ব্যবসা সংক্রান্ত ব্যয় এবং মালিকের ব্যক্তিগত ব্যয়। আমরা সমীকরণের প্রভাবগুলো নির্ণয় করার ক্ষেত্রে সহজভাবে দুটো কথা মনে রাখবো। সেটা হচ্ছে সকল প্রকার আয় সংগঠিত হলে মূলধন বাড়বে, যদি নগদে আয় সংগঠিত হয় নগদ টাকা বাড়বে, বাকিতে আয় সংগঠিত হলে প্রাপ্য হিসাব বাড়বে। আবার সকল প্রকার খরচ সংক্রান্ত লেনদেনগুলোর জন্য মূলধনের পরিমাণ কমবে, নগদে খরচ সংগঠিত হলে নগদ টাকা কমবে, বাকিতে খরচ সংগঠিত হলে প্রদেয় হিসাবের পরিমাণ বাড়বে। বাকিতে সেবা প্রদান করা হলে প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে। সেবা প্রদান বাবদ অগ্রিম অর্থ প্রাপ্তির অর্থ হচ্ছে আমার নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে এবং অনুপার্জিত আয় নামে একটি দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং নগদ প্লাস অনুপার্জিত আয় প্লাস অনুপার্জিত সেবা আয় উপার্জিত হওয়ার অর্থ হচ্ছে আমার দায়ের পরিমাণ হ্রাস পাওয়া এবং আয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া। দায়ের পরিমাণ হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে অনুপার্জিত আয় মাইনাস, আর আয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে মূলধন প্লাস। দেনাদারের নিকট থেকে নগদ প্রাপ্তি বা পূর্বে প্রদত্ত সেবা বাবদ নগদ প্রাপ্তি, তার অর্থ হচ্ছে দেনাদারের নিকট থেকে নগদ টাকা আদায় করার ফলে আমার প্রতিষ্ঠানে নগদ অর্থ বৃদ্ধি পাবে এবং দেনাদারের সাথে ব্যবসায়িক সম্পর্ক হ্রাস পাবে। তাহলে নগদ প্লাস প্রাপ্য হিসাব মাইনাস। সেবা প্রদান বাবদ প্রাপ্ত টাকা মালিক কর্তৃক উত্তোলন। টোটাল অঙ্কে এই লেনদেনটা একটু ব্যতিক্রম। সেবা প্রদান বাবদ প্রাপ্ত টাকা অর্থাৎ আয় হলে মূলধন বৃদ্ধি পায়, আবার প্রাপ্ত টাকাটা মালিক কর্তৃক উত্তোলিত হলে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তার অর্থ হচ্ছে এক্ষেত্রে এই লেনদেনটির জন্য আমাদের সমীকরণের একটি উপাদানের উপর পরিবর্তন হবে, মূলধন বৃদ্ধি পাবে, মূলধন হ্রাস পাবে। অনাদায়ী দেনা ধার্য করা হলো। অনাদায়ী দেনাটা হচ্ছে আমাদের বিক্রয়জনিত ক্ষতি, আর এই অনাদায়ী দেনা ধার্য করার ফলে আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদারের পরিমাণ হ্রাস পায়, আর যেহেতু এটা বিক্রয়জনিত ক্ষতি আমরা বলবো এর ফলে মূলধনের পরিমাণ হ্রাস পাবে। অর্থাৎ অনাদায়ী দেনা ধার্য করা হলে আমরা প্রাপ্য হিসাব থেকে বাদ দিব এবং মূলধন থেকে বাদ দিব। নগদে খরচ পরিশোধ করা হলে প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে এবং মূলধনের পরিমাণ হ্রাস পাবে। মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলে নগদের পরিমাণ হ্রাস পায় এবং মূলধনের পরিমাণ হ্রাস পায়। মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলে মজুত পণ্যের পরিমাণ হ্রাস পাবে এবং মূলধনের পরিমাণ হ্রাস পাবে। মালিকের ব্যক্তিগত তহবিল থেকে খরচ প্রদান। এই লেনদেনটি আমাদের অন্যান্য লেনদেনের তুলনায় একটু ব্যতিক্রম, কারণ এই লেনদেনের ফলে সমীকরণের উপাদানের এক পাশে প্রভাব পড়ে। মালিক ব্যক্তিগত তহবিল থেকে প্রতিষ্ঠানে টাকা আনয়ন করলে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়, আবার ব্যবসায়িক খরচের ফলে মূলধনের পরিমাণ হ্রাস পায়। অর্থাৎ মালিকের ব্যক্তিগত তহবিল থেকে খরচ প্রদান করা হলে মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মূলধনের পরিমাণ হ্রাস পাবে। বাকিতে খরচ নির্ভর করা হলে বা বকেয়া খরচ হলে
বকেয়া খরচ হলে আমাদের প্রদেয় হিসেবে পরিমাণ বৃদ্ধি পাবে আর মূলধনের পরিমাণ হ্রাস পাবে। অগ্রিম খরচ পরিশোধ। অগ্রিম খরচ পরিশোধ করা হলে নগদ অর্থের পরিমাণ হ্রাস পায় এবং অগ্রিম খরচ নামে নতুন একটি সম্পত্তির সৃষ্টি হয়, অর্থাৎ অগ্রিম খরচের পরিমাণ বৃদ্ধি পায়। অগ্রিম খরচ মেয়াদ উত্তীর্ণ হলে ও খরচের অগ্রিম মেয়াদ উত্তীর্ণ হলে খরচের পরিমাণ বৃদ্ধি পায় এবং অগ্রিম খরচের পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ অগ্রিম খরচ মাইনাস মূলধন মাইনাস। নগদে স্থায়ী সম্পত্তি ক্রয় বা সাপ্লাই ক্রয়। এক্ষেত্রে আমরা দুইটা লেনদেন এক করে দিয়েছি। নগদে স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলে নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে এবং স্থায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে। আবার নগদে সাপ্লাই ক্রয় করা হলে নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে, সাপ্লাইজের পরিমাণ বৃদ্ধি পাবে। বাকিতে স্থায়ী সম্পত্তি ক্রয় বা সাপ্লাই ক্রয়। বাকিতে স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলে স্থায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়, প্রদেয় হিসেবে পরিমাণ বৃদ্ধি পায়। আবার বাকিতে সাপ্লাইজ ক্রয় করা হলে সাপ্লাইজের পরিমাণ বৃদ্ধি পাবে, প্রদেয় হিসেবে পরিমাণ বৃদ্ধি পাবে। স্থায়ী সম্পদের অবচয় ধার্য করা হলে স্থায়ী সম্পদের অবচয় হচ্ছে আমার ব্যবহারজনিত ব্যয়। সকল প্রকার ব্যয়ের জন্য মূলধন হ্রাস পাবে এবং স্থায়ী সম্পদের অবচয় ধার্য করা হলে স্থায়ী সম্পদের পরিমাণ হ্রাস পায়। ঋণ বা ব্যাংক ঋণ গ্রহণ। ঋণ বা ব্যাংক ঋণ গ্রহণ করার অর্থ হচ্ছে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়া। ঋণ বা ব্যাংক ঋণ পরিশোধ। ঋণ বা ব্যাংক ঋণ পরিশোধ করার অর্থ হচ্ছে নগদ অর্থের পরিমাণ হ্রাস পাওয়া এবং ঋণের পরিমাণ হ্রাস পাওয়া। আমরা কখনো কখনো ঋণটি প্রদেয় নোটের বিনিময়ে গ্রহণ করে থাকি। প্রদেয় নোটের বিনিময়ে ঋণ গ্রহণ করলে নগদ অর্থ বৃদ্ধি পাবে এবং তখন প্রদেয় নোট নামে নতুন একটি দায় সৃষ্টি হবে, অর্থাৎ প্রদেয় নোট বৃদ্ধি পাবে। নগদে বা ধারে পণ্য ক্রয়। এক্ষেত্রে দুটা লেনদেন আমরা এক করে দিয়েছি। নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয়ের অর্থ হচ্ছে নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে এবং মজুদ পণ্য বৃদ্ধি পাবে। ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করার অর্থ হচ্ছে মজুদ পণ্যের পরিমাণ বৃদ্ধি পাবে এবং প্রদেয় হিসেবের পরিমাণ বৃদ্ধি পাবে। পাওনাদারকে পাওনা পরিশোধ। পাওনাদারকে পাওনা পরিশোধের অর্থ হচ্ছে নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে এবং প্রদেয় হিসেবের পরিমাণ হ্রাস পাবে। নগদে বা ধারে পণ্য বিক্রয়। এক্ষেত্রে আমরা দুইটা লেনদেন একসাথে দিয়েছি। নগদে পণ্য বিক্রয়ের অর্থ হচ্ছে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মজুদ পণ্যের পরিমাণ হ্রাস পাবে। আর ধারে পণ্য বিক্রয়ের অর্থ হচ্ছে প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মজুদ পণ্যের পরিমাণ হ্রাস পাবে। এক্ষেত্রে আমরা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বলবো কখনো কখনো ক্রয় মূল্যের চেয়ে অধিক মূল্যে বা ক্রয় মূল্যের চেয়ে কম মূল্যে আমরা পণ্য বিক্রি করে থাকি। আর সেক্ষেত্রে যদি ক্রয় মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করা হয়, বুঝতে হবে আমার মুনাফা অধিক মূল্যটুকু মূলধনের সাথে যোগ হবে। আর ক্রয় মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করা হলে কম মূল্যটুকু বলবো আমরা ক্ষতি, ক্ষতিটা মূলধন থেকে বাদ দিতে হবে। সর্বশেষ দেনাদারের নিকট থেকে নগদ আদায়। দেনাদারের নিকট থেকে নগদ আদায়ের অর্থ হচ্ছে দেনাদারের পরিমাণ হ্রাস পাওয়া এবং নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়া, অর্থাৎ নগদ প্লাস প্রাপ্য হিসাব প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, এই তো হলো আমাদের হিসাব সমীকরণের ভিত্তিতে কতিপয় লেনদেনের বিশ্লেষণ। আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটি রপ্ত করতে পেরেছো। তোমরা এই পদ্ধতিটা অনুসরণ করে যদি বাসায় তোমরা হিসাব সমীকরণের প্রভাবগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের বোঝাটা অনেক সহজ হবে এবং দীর্ঘদিন মনে থাকবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, সকলে ভালো থাকবে।